আপনার যদি এতটুকুও সাহস থাকে তাহলে স্বীকার করুন। চুপ শ্যামা, চুপ করো তুমি। আমি কখনোই আমার বাবাকে মারিনি। তোমার ওই ছেলে মিথ্যে কথা বলেছে। আর ওকে আমি কেন এই বাড়িতে আনতে যাবো? বাবার অ্যাক্সিডেন্টের সময় ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। আর ওকে তো আমি একা এই বাড়িতে আসতে বলিনি। শ্মশানে যারা যারা গেছিল তারা প্রত্যেকে বলেছে শিবাকে এই বাড়িতে আসতে। তারপর তুমি তো ওর হাতে ট্যাটু দেখলে, ওকে আটকে রাখলে। তো তো এসেছিল এই বাড়িতে ঠকাতে সবাইকে, আর সে কথা আমরা সবাই জানি। সবাই এটাও জানে মেঘদাদা, শিবার কাছে আমাদেরকে ঠকানোর মতো অনেক সুযোগ ছিল, কিন্তু ও ঠকায়নি। আর আপনি কি করেছেন? শিবাকে ভয় দেখিয়েছে যাতে ও আমাদের কিচ্ছু না বলে। ব্ল্যাকমেল করেছেন এইটা বলে যে বাড়ির কেউ ওর কথা না, আপনার কথা শুনে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। শ্যামা, তুমি তখন থেকে এক কথা বলে যাচ্ছ। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে বাড়ির সবার সামনে প্রমাণটা দাও আর বলো আমি বাবাকে খুন করেছি। যাও বলো। তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর তোমার প্রমাণ ছাড়া তোমাকে কেউ বিশ্বাস করবে না, এটা মনে রেখো। প্রমাণ আমি ঠিক সময় বার করে আনবো মেঘদাদা। ঠিক আছে শ্যামা, তাহলে যাও প্রমাণটা খুঁজে আনো। এখানে কেন এসছো? মেঘদাদা, আপনাদের বাবা আমার কাছে শুধু শ্বশুর মশাই ছিলেন না, আমার কাছে নিজের বাবার মতো ছিলেন। এই বাড়িতে আসার পর থেকে উনি সন্তান স্নেহে আমাকে আগলে রেখেছিলেন। আজ আমি যা হয়েছি তার পেছনে সব থেকে বেশি অবদান যে মানুষটার ছিল, সেই মানুষটাকে আপনি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। আপনার এই অপরাধ আমি কোনোদিনও ক্ষমা করবো না মেঘদাদা। এই অন্যায়ের প্রতিশোধ আমি নেবই। যা করার তুমি করে নাও। করবো মেঘদাদা, ঠিক করবো। সবাই কি ভেবেছিল জানেন তো, জেলের কালকুঠুরিতে থেকে আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু না, আপনি সেই অমানুষ হয়েই ফিরে এসেছেন। শ্যামা, আঙুল নামিয়ে কথা বলুন মেঘদাদা। যা বলেছি একদম ঠিক বলেছি। আপনার মতো হিংস্র মানুষদের না এই সমাজে ছেড়ে রাখতে নেই। তাই খুব শিগগিরই যাতে আবার আপনাকে খাঁচায় বন্দি করতে পারি সেই ব্যবস্থাই আমি করব। আপনার এই অন্যায়ের শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাবো না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? আর তোমার ওই পাতানো ছেলে একটাও প্রমাণ জোগাড় করতে পারবে না, এটা আমি লিখে দিচ্ছি। And this is my challenge. কি জানেন তো মেঘদাদা, অপরাধী যখন অন্যায় করে তখন সে ঠিক কোনো না কোনো চিহ্ন ফেলে আসে, আর এটাই অপরাধীর নিয়তি। ঠিক সেই রকমই সূত্র আপনি কোথায় না কোথায় ফেলে রেখেছেন, সেটা হয়তো আপনি নিজেই জানেন না, কিন্তু সেটাকে খুঁজে বার করে আপনাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। শুধু এখন সময়ের অপেক্ষা। চিৎকার করবেন না মেঘদাদা। আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু জানি না? অমরেন্দ্র চক্রবর্তীর লোকজনকে এই বাড়িতে ঢুকতে কে সাহায্য করেছে আমি খুব ভালো করে জানি মেঘদাদা। এই বাড়িতে আপনি সেই একমাত্র লোক যে নিজের ভাইয়ের খুনির হাতেও অস্ত্র তুলে দিতে পারেন। সহ্যের সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ শ্যামা। আমি কিন্তু বাড়ির সবাইকে ডেকে বলবো, নিজের দোষ ঢাকতে তুমি আমাকে দোষারোপ করছো। মেঘদাদা, আপনাকে দোষারোপ করে আমার ঠিক কি লাভ হবে বলুন তো? আপনার মতো একটা মানুষকে না পিষে মেরে ফেলা উচিত। আর বেশি ভাববেন না, শিবাকেও আপনি বেশি দিন লুকিয়ে রাখতে পারবেন না, কারণ আমি আমার ছেলেকে ঠিক খুঁজে বার করব। এই যাও যাও, যা ইচ্ছা করে নাও।
আমাকে এসব কথা বলতে এসো না, ফল কিন্তু ভালো হবে না। সেটা তো সময়ের অপেক্ষা। আমি তো এখন আপনাকে শুধু সাবধান করতে এলাম। আপনি নিশ্চয়ই জানেন যে আমি কৃষ্ণ পুজো করি, তাহলে তো এটাও জানবেন কৃষ্ণের আর এক রূপ কিন্তু কালী। আপনি আমাকে ঠিক যতটা শান্ত দেখছেন, আমার ছেলের গায়ে যদি একটাও আঁচড় পড়ে আমি কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। শুধু এটাই আপনাকে বলতে এলাম। অসুর বধ করতে আমার কোনোদিনও বাধেনি, আর বাঁধবেও না। তোর বাপ মাকে শেষবারের মতন ব্ল্যাকমেল করা তুরুপের তাস তুই আমার। তোকে এত সহজে মুক্তি দেবো ভেবেছিস? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, পরিষ্কার করে বলুন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। বলবো বলবো। অত ব্যাকুল হচ্ছিস কেন? তোকে এখন অনেক খেলা দেখানো বাকি আছে। তুই থাক না, এখানেই থাক, কয়েকটা দিন থাক এখানে। মানে খাওয়া দাওয়া তো ফ্রি, চিন্তা কিসের? খালি 2 দিন বাইরে বেরোতে পারবি না। আর এখান থেকে বেরোনোর পর না, তোর জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আর যতক্ষণে তুই সারপ্রাইজটা পাস, ততক্ষণে আমি যাতে খেলাটা জিতে যেতে পারি, সেই ব্যবস্থাটা তো আমাকে করে নিতে হবে। আজকে আমি চলি রে শিবা, কারণ তোর ওই শ্যামা মা লোকেশন ট্র্যাক করে আবার সব জায়গায় পৌঁছে যাচ্ছে। তুই এখানে আসার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, তাই না? তুই একটু সাবধানে থাকিস। যদি খাবার দাবার লাগে বলবি, আমার লোকজন আছে, দিয়ে দেবে। চলি রে বাবা। মেজরিটি ওটা কি বলে দিলেন? এসব কি বললেন? কি সারপ্রাইজ? কোন খেলা জিতবে মেজরিটু? সে খেলায় আমার ভূমিকা কি? আসল বাবা মার কথা কি একটা বলতে যাচ্ছিল, সেটা যেন চেপে গেল মনে হয়। আর কি কি করাতে চান উনি আমাকে দিয়ে? সবটা জানতে হবে আমায়, সবটা জানতে হবে, নইলে মাকে বাঁচাতে পারবো না ওনার হাত থেকে। তবে এভাবে কান্নাকাটি নাটক করে কিচ্ছু হবে না। এখান থেকে বেরোনোর জন্য অন্য একটা উপায় ভাবতে হবে। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। অনিরুদ্ধ, কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে? মা মানে পরপর এইসব যা ঘটছে আমি না কিছুই বুঝতে পারছি না, তাই। ঠিক আছে, তুমি আমাকে বলো তুমি এখন কি নিয়ে চিন্তা করছো? মা, মেজো জেঠু এরকম হুট করে কোথায় চলে গেলেন? আপনি কি জানতে পারলেন উনি কোথায় গেছেন? না অনিরুদ্ধ, নিশ্চিতভাবে তো জানতে পারিনি উনি কোথায় গেছেন, তবে তবে আমার মন বলছে যে উনি শিবার কাছেই গেছেন। কিন্তু মা, আপনি এত শিওরলি এটা কি করে বলছেন? মানে মেজো জেঠুই যে শিবাকে আটকে রেখেছে, এই ব্যাপারে আপনি শিওর কি করে হচ্ছেন? অনিরুদ্ধ দেখো বাবা, আমি তো তোমাকে অনেকটাই বলেছি বলো, তবে কি জানো তো, এখন আমার আর একটা বিষয়ে সন্দেহ হচ্ছে। কি বিষয় মা? আমার কি মনে হচ্ছে বলো তো, মেজদাদা অমরেন্দ্র চক্রবর্তীর কাছেও যেতে পারে। অমরেন্দ্র চক্রবর্তী? হ্যাঁ অনিরুদ্ধ, কারণ বাড়িতে এভাবে লোক ঢোকানোর সাহস কিন্তু অমরেন্দ্র চক্রবর্তীর নেই। আমি নিশ্চিত মেজদাদাই ওনাকে সাহায্য করেছে, তাই আমার এটাই মনে হচ্ছে। নয় উনি অমরেন্দ্র চক্রবর্তীর কাছে গেছে, নয়তো শিবাকে উনি যেখানে লুকিয়ে রেখেছে সেখানে গেছে। শ্যামা, বর্দাদা, বর্দাদা আপনি আসুন না, আসুন ভেতরে। থাক থাক, আসলে আমি কোম্পানির পেপারসে তোমার সাইন নিতে এসেছি। আমার সাইন? কিন্তু কোম্পানির কাগজে আমার সাইন কেন লাগবে? বাবা, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে কিছুই জানো না। বর্দাদা আমি সত্যি কিছু জানি না, মানে এতদিন তো কোম্পানির কোনো কাগজে আমি সাইন করিনি, তাহলে আজ হঠাৎ করে। শ্যামা, কোম্পানির যে কোনো এগ্রিমেন্টে আমাদের 3 ভাইয়ের সই লাগে,
বাবা সেইভাবেই আমাদের কোম্পানি সেট আপ করে গিয়েছিলেন। আর নিখিল এখান থেকে যাওয়ার আগে ওর পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে গেছে। এই ব্যাপারে তুমি কিছু জানতে না শ্যামা? ছোট কর্তা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে? কই, ও তো আমাকে কিছু বললো না। সেটা তোমাদের ব্যাপার, ওর জায়গায় তুমি সাইনটা করে দেবে ব্যাস। কর্তাটা এখন? প্লিজ শ্যামা, আর কথা বাড়িও না। এটা নিয়ে কোনো সমস্যা হলে কোম্পানির রুলস অনুযায়ী কোম্পানি কোনো রকম এগ্রিমেন্টে আর যেতে পারবে না। কর্তাটা আমি সত্যি এসবের কিচ্ছু জানতাম না। তবে যাওয়ার আগে ছোট কর্তা যে আমাকে এত বড় অধিকার দিয়ে যাবে আমি কোনোদিনও ভাবিনি। বর্দাদা, আপনি এক কাজ করুন, কাগজপত্রগুলো রেখে যান। দেখুন, ব্যবসার ব্যাপারে তো আমি সবকিছু বুঝি না। এই অনিরুদ্ধ আছে, ও আমায় বুঝিয়ে দেবে। দরকার পড়লে না হয় একবার ছোট কর্তার সঙ্গে কথা বলে নেব, তারপর সাইন করে রাখবো। বলছি, শোন না, তোর ঠাম্মির শরীর কেমন থাকছে না থাকছে সেই সব খবর কিন্তু আমাকে দিবি, কেমন? আর তেমন দরকার পড়লে আমি না হয় চলে আসবো, বুঝলি? মা, আপনি নিশ্চিন্তে যান না, আপনার যাওয়াটা তো জরুরি। এখানে আমরা সবাই আছি, আমরা ঠিক ঠাম্মিকে দেখে রাখবো। শ্যামার যাওয়াটা জরুরি কেন? কোথায় যাচ্ছে ও? বাড়িতেই যাচ্ছে না অন্য কোথাও? বেনারসের ওই মহিলাকে খুঁজতে যাচ্ছে না তো? ওই মহিলাকে তো আমিও খুঁজছি। কোথায় যে পালিয়ে গেল কে জানে। শ্যামা কি কোনো খোঁজ টোজ পেয়েছে ওনার? কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আমি তাহলে বেরোলাম। আর তোমরা সবাই কিন্তু সাবধানে থাকবে, আর ঠাম্মিকে কিন্তু দেখে রাখবে। হুম? আমি আসছি। হ্যাঁ মা। শ্যামাকে তো ফলো করতেই হবে আমায়। ও বাড়ি যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে আমাকে জানতে হবে। শিবাকে যদি ও খুঁজে পেয়ে যায় মুশকিল হয়ে যাবে। না না, শিবাকে খুঁজে পাওয়ার আগে আমাকে জানতে হবে ও কোথায় যাচ্ছে। জেঠু, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, মানে বাড়িতে বসে বসে তো বোর হয়ে যাই, তাই ভাবলাম সামনের মন্দিরটা দিয়ে একটু ঘুরে আসি। একটু ভগবানের কাছে থাকলে মনটা ভালো হয়। যাই। তুমি এখন মন্দিরে যাচ্ছ? হ্যাঁ, না মানে মন্দির যাওয়াটা যদি অতটা ইম্পর্টেন্ট না হয়, আমার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বেশ, তো বলো না। আমি তার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরে আসবো, তখন বলো। আরে না গো, সন্ধ্যাবেলা বললে হবে না। উনি বোধহয় ঠাম্মির ডক্টরের বিষয়ে কথা বলতে চাইবেন, তাই না অনিরুদ্ধ বাবু? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা, একদমই তাই। মানে আমি তো বিকেলে আমার একজন পরিচিত ডাক্তারকে ডাকবো সেকেন্ড ওপিনিয়নের জন্য। তো তার আগে ঠাম্মির আগের ডাক্তার কে ছিলেন, ওনার কি কি কমপ্লিকেশন ছিল, আরো অনেক বিষয় আমাদের তো মানে ডিসকাস করতে হবে, তো সেটাই করতাম। হ্যাঁ, সে না হয় করো। আমি বললাম তো তাড়াতাড়ি ফিরে আসবো। আর আমি যাওয়ার পথে ডক্টরের সঙ্গে কথা বলে নিচ্ছি, তোমরা চিন্তা করো না। আমি বলছিলাম আপনি তো বেরোলেই মানে যেসব কাজ
সমাজসেবা, সাধনা, সেগুলোই তো কোনো ফিক্স টাইম থাকে না, তাই না? আর এটা তো ইম্পর্টেন্ট, মানে সন্ধ্যের আগেই ধাম্মির ডাক্তারের সাথে আমাদের কথা বলতে হবে। তা আমি বলছিলাম আগে আমরা ডিসকাশনটা করে নিই, তারপর আপনি যান। হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম আর কি। এদের জন্য মিস করে ফেলবো রে শ্যামাকে। অনিরুদ্ধ, বলছিলাম আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, বেশিক্ষণ সময় লাগবে না, তুমি বিশ্বাস করো। না জেঠু, আপনি আমার কথাটা শুনুন না। আপনি একবার বেরোলে তাড়াহুড়ো কেন করবেন? তার থেকে আগে আমরা ডিসকাশনটা করে নিই। আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন? যে ডক্টর আসবে সে তো প্রায় আমার বন্ধুই, বেশি কিছু লাগবে না, জাস্ট কেস হিস্ট্রিটা জেনে নাও, আগে ডিসকাশনটা করি। হ্যাঁ মেজো জেঠু, একটু কথা বলে নাও না। সেই এরা আমায় আটকে দিল। এরা ইচ্ছে করে করছে না তো এসব, মানে কাজটা না করলেও তো আবার সন্দেহ করবে। যেমন পাজি শ্যামা, তেমন পাজি ওর জামাই আর মেয়ে। বেশ, তাহলে চলো। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ চল। কিন্তু যে করেই হোক আমাকে জানতে হবে শ্যামা কোথায় গেল। ওর গতিবিধির উপর নজর রাখাটা খুব দরকার। শিবাকে এখন কোনোভাবেই হাতছাড়া করলে চলবে না, কোনোভাবেই না। শান্তি নেই আমার জীবনে, কি হবে বলো তো শেষমেশ আমি বুঝতে পারছি না। শ্যামা তো আছে দিদি, তুমি দেখে নিও, শ্যামা থাকতে কিচ্ছু হবে না নিখিলের। ওই একটাই তো ভরসা, নিখিলটার কাছে নেই, চোখের আড়াল, ওই একটাই তো ভরসা বলো শ্যামা। তাও সেও দেখো বললো বাপের বাড়ি যাব, কি করে বারণ করি বলো তো? বলছে বাবা মায়ের শরীর খারাপ, আমি তো আটকাতে পারি না, এও আমার চোখে আড়ালে চলে গেল। দিদি, শ্যামা কিন্তু তোমার কাছে অনুমতি নিয়েই বাড়িতে গেছে। অলোক, তুমি ভারী সরল। ওসব অনুমতি না, হচ্ছে গিয়ে অভ্যাসের অনুমতি। এত বছর ধরে নিয়েছে না অনুমতি, তাই অনুমতি নিয়েছে। চিরকালই আমাকে কেউ কিচ্ছুটি জানাতো না, তোমার জামাই দাদাও না, আমার কাছে সব লুকিয়ে যেত। তারপর সব চুকে বুকে গেলে আমাকে বলতো এই হয়েছে। কেন নিখিলের বিয়ের সময় হতো, বিয়ে হয়ে গেছে, বাড়িতে বউ এসেছে, আমি দেখলাম বাহ এই বউ এসেছে। আর এখন শ্যামাও হয়েছে ঠিক সেই রকম, কিচ্ছুটি বলে না, অনুমতি নেয়, কিন্তু সব কাজ ছাড়া হয়ে গেলে বুড়িকে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দিলেই তো হলো। হলোক, এসব দেখে কি মনে হচ্ছে জানো, এই সংসারে আমার প্রয়োজন ফুরলো। মা, মা বলছিলাম তোমার সাথে একটা জরুরি বিষয় আলোচনা আছে। অরুণ, এখন কি আলোচনা করবে? দিদির তো শরীরটাও ভালো নেই। না না অলোক, ব্যস্ত হয়েও না, ও আলোচনা করতে আসেনি, ঝগড়া করতে এসেছে। ইদানিং তো ঝগড়া ছাড়া মায়ের সঙ্গে আর কিছু করেনি। বল বল, কি আলোচনা করবি বলতো? আর আলোচনারই বা কি প্রয়োজন, আমারই বা কি প্রয়োজন? মরে যাবো তো দুদিন বাদে, আমারও কোনো প্রয়োজন নেই। দিদি, আবার তুমি ভুলভাল কথা বলছো। আমি তো বলছি তুমি এরকম ভাবে ভেবো না, শ্যামার মনটা খারাপ লাগছিল তাই তো। মেসমশাই, আপনার কি মনে হয় শ্যামার আদুরে পাতানো ছেলে এখনো বাড়ি ফেরেনি? শ্যামা তার খোঁজও পায়নি, অথচ বাবা মার জন্য মন কেমন করছে বলে দেশের বাড়ি চলে গেল। এটা কি আপনার স্বাভাবিক বলে মনে হয়? না, অস্বাভাবিক তো কিছু মনে হয়নি, তবে একটু খটকা আমারও লেগেছে। মেসমশাই, আপনি না বড্ড নরম মনের মানুষ, এটা খটকার বিষয় নয়। তার মানে তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি এসব খটকার কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে শ্যামা খুব মাতব্বর হয়ে গেছে, মানে ও চৌধুরী বাড়ির কারোর কথাই শুনছে না, কারোর কথাই পাত্তা দিচ্ছে না। ও কি ভাবে বলুন তো? ও ভাবে নিখিলকে আমরা ঠকাবো।
মা, ও আমার ছেলে। ওই লোকটা আমাদের পরিবারের জন্য এক বড় একটা থ্রেট। শুনেছি অনেক টাকা আছে। উনি পারেন না এমন কোনো কাজ নেই। উনি যাই থাকুক, এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। আসলে কি বলতে পারতো ভাই, শ্যামা কি চাইছে? ও চাইছে আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সবকিছু সর্বে সর্বা হয়ে উঠতে। আর নিখিলও এখন নেই যে ওকে কেউ আটকাবে। ও চাইলেই তো সেটা হতে পারে না, তাই না? হাজার হোক আমরা তো ওর গুরুজন। আচ্ছা, আর তো গুরুজন দেখছিস না ও কি করছে? ও কারুর কথা শুনছে, কাউকে পাত্তা দিচ্ছে, তোকে আমাকে মাকে কাউকে পাত্তা দিচ্ছে না। ওর আসলে আমাদের ব্যবসাগুলো হাতানোর ধান্দা। হ্যাঁ না অশোক, আমি বেঁচে থাকতে কোনোদিনও এটা হতে দেব না। মা, মা তুমি শ্যামাকে ফোন করে বলো এক্ষুনি যেন কোম্পানি পেপারস গুলোতে সই করে দিয়ে যায়। তা সেটা মাকে দিয়ে বলানোর কি আছে? তুমি তো নিজেই ওকে বলতে পারো। পাপিয়া, বলিনি ভাবছো? নিখিল ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে। এখন নিখিলের হয়ে ওই একমাত্র সই করতে পারে। আর সেই জোরে এখনো বলছে সব কাগজ না পড়ে ও সই করবে না। তো তাতে ভুলটা কি বলেছে? তোমাকে তো নিখিলও সবসময় বলতো যে কাগজ ভালো করে পড়ে তারপরে সই করতে। তাহলে পাপিয়া, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। আসুন। এখন শরীর খারাপ লাগছে? আসুন। এই যে এসো, এই ঘরে তোমার পোটলাটা রাখো, আর কুপন নিয়ে ক্যান্টিনে গিয়ে খেয়ে আসবে, কেমন? মন্দিরের পাশেই ক্যান্টিন, ওখানে ভোগের খাবার পাওয়া যায়। ওখানে যেন তোমার পোটলা পুটলি নিয়ে যেও না, কেমন? আচ্ছা আমি আসি তাহলে। চল চল। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। কি গো, ছেলে খেদালো না মেয়ে? নিজের বাড়িতে নিজেরই জায়গা নেই, তাই না? আপনাকে বুঝি বাড়ি থেকে কেউ বার করে দিয়েছে, তাই আপনি এখানে এসেছেন? সবই কপালের দোষ। একটি মাত্র ছেলে বুকে ধরে মানুষ করেছি। ওর বাবা ওপারে যেতে বউয়ের পরামর্শে আমাকে ঘর থেকে বার করে দিল। যাকে ওসব ভেবে লাভ নেই, বুড়ো হলে সবাই আবর্জনাই হয়ে যায়। কেঁদো না গো, কেঁদো না। যে সন্তান তার মাকে কষ্ট দেয়, ভগবান তাকে ঠিক বুঝিয়ে দেয়। তুমি দেখো, তোমার সন্তানও তার ভুল ঠিক বুঝতে পারবে। তা তোমার ছেলে কোথায় গো? আমার ছেলে হারিয়ে গেছে গো। তাকে খুঁজতেই তো আমি আজ পথে নেমেছি। আহা গো, কত বড় ছেলে তোমার! দেখো ভালো করে, চুরি ছিনতাই এসব করতো না তো? তাহলে কিন্তু দলাদলির মধ্যে ধুমধাম এক একজন উধাও হয়ে যায়। না গো, ওরকম ভাবে বলো না। আমি আমার সন্তানকে ঠিক পেয়ে যাব। আমার সন্তানকে আমি ঠিক খুঁজে বার করব। সবার জীবনেই দুঃখ আছে, একটু খোঁচালেই দেখবে সব বেরিয়ে পড়বে। বাড়িতে একটা ফোন করতে হবে। মায়ের শরীরটা সকালে ভালো ছিল না, এখন যে কেমন আছে
একবার ফোন করে শুনতেই হবে আমাকে। কিন্তু কি করে বের করবো ফোনটা এখন? এরা তো সবাই এখানেই আছে। এখন তো দুপুরবেলা, যে যার কাছে ব্যস্ত। এই সময় চট করে আশ্রমের ভেতরটা একবার ঘুরে দেখে নিতে হবে। দেখতে হবে শিবাকে মেজে দাদা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে। বলছিলাম যে আসার সময় দেখলাম তোমাদের এই বাগানটা কি সুন্দর গো। যাও না, বাগানটা ঘুরে এসো। ওখানে গেলে প্রাণটা জুড়িয়ে যাবে, শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। আচ্ছা, আমি বরং একবার খাওয়ার আগে বাগানটাই ঘুরে দেখে আসি। ব্যাগটা তো নিয়ে যেতে বারণ করলো, কি করবো এখন আমি? থাক, এখানেই থাক, আমি বরং একবার শিবাকে দেখেই চলে আসি। অশোকানন্দ মহারাজকে ফোন করে দেখছি এনাকে কি করা যায়। ততক্ষণ এনাকে এখানে আটকে রাখো, একদম পালাতে না পারে। ধরে রাখো। আমি কিছু করিনি বাবা, বাবা আমি কিচ্ছু করিনি। আমি চোর না গো, আমি তো দুমুঠো ভাতের আশায় এখানে এসেছিলাম গো। আমাকে এত বড় শাস্তি তোমরা দিও না বাবা। এই একদম কাপড়ে বলে দিচ্ছি, তখন থেকে কেটে যাচ্ছে, চুপ করো একদম। ফোন নাম্বার মিলিয়ে কিছু পাবে কি করে অশোকানন্দ মহারাজ? আমি যে সিম বদলে দিয়েছি। তুমি চলো ডালে ডালে, আর শ্যামা চলে পাতায় পাতায়। ফোন নাম্বার মেলেনি শুনে এখন নিশ্চিন্ত হয়ে যাও। পরে একেবারে শিবাকে নিয়ে তোমার সামনে উপস্থিত হব। হ্যাঁ, হ্যালো, কিছু জানতে পারলে? হ্যাঁ মহারাজ, বুড়িটা বললো এই ফোনটা নাকি কেউ কুড়িয়ে পেয়েছে। আচ্ছা শোনো, যে নাম্বারটা তোমায় পাঠালাম মিলিয়ে দেখেছো? হ্যাঁ মহারাজ, আপনি তো বললেন মিলিয়ে দেখেছি, এটা ওই নাম্বার না। আর ফোনটাও ঘেটে দেখলাম, তার মধ্যে এই নাম্বারটা মিলছে না। এটা সত্যি অন্য লোকের ফোন। আর আপনি যার কথা ভাবছেন তিনি কোনো মতে ইনি নন, কারণ এনার বয়স অনেক বেশি। আর এনার যা শারীরিক অবস্থা, তাতে কিছু করার ক্ষমতা আছে বলে মনে হয় না। খুব ভয় পেয়ে গেছে মহারাজ, কান্নাকাটিও করছে। ঠিক আছে, তাহলে ভালো করে খাইয়ে দাইয়ে ছেড়ে দাও। আর শোনো, বুড়িটাকে যে আশ্রমে আটকে রেখেছিলে সেটা যেন কেউ জানতে না পারে, দেখে নিও। ওকে, ক্লিয়ার? হ্যাঁ মহারাজ, আপনি যা নির্দেশ দিলেন তাই হবে। ঠিক আছে, রাখছি। আমি জানি তুমি বলে দিয়েছো না গো, আমার পুটলিতে ওটা ছিল। কেন গো, ওই যন্ত্রটা আমার কাছে থাকলে কি এমন হতো গো? এই শোনো, তোমাকে যত শান্ত শান্ত মনে হয় না, তুমি মোটেই তা নয়। এ আমি প্রথমবার দেখেই বুঝেছিলাম। আমার নামও মলিনা দাসী,
আমি দেখেই বুঝেছিলাম তুমি গন্ডগোলের মানুষ। মেয়েটা হলপ করে বলতে পারি। অশোক, তখন থেকে কি ভাবছিস বলতো, একটু বলবি তুই? বর্দা ভাই, আমার না খুব টেনশন হচ্ছে। মানে একদিকে মা অসুস্থ, অন্যদিকে আমরা ব্যবসায় মার না খাই। ব্যবসায় মার খাবো কেন? একটা কিছু করতে হবে তো। আরে কি করব, তুই দেখলি না শ্যামা তো সাইন করতে চাইলো না। আর সেটার মানে কি? মানে ও ব্যবসাটাকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে। ও যদি আলটিমেটলি সাইন না করে তাহলে কি হবে বলতো? মানে কোটি কোটি টাকার লোকসান। এখন কি করি বলতো? হ্যাঁ, আমি তো অনেক করে বললাম, কিন্তু ও তো কোনো কথাই শুনলো না। তুই যেমন বললি, শ্যামা যদি সাইনিং অথরিটি থাকে তাহলে তো কোনো কাজই করা যাবে না। সেটাই আমি তো বুঝতে পারছি না কি করা যেতে পারে, মাথায় আসছে না আমার। বর্দা ভাই, আমার কাছে না একটা আইডিয়া আছে। সাইন পাওয়ার? হ্যাঁ, দেখ বর্দা ভাই, আমাদের সাইন তো আমরা করব, কিন্তু তারপর তো শ্যামার সাইন বাকি থাকবে। ইয়েস, শ্যামার সাইনটাও আমরাই করব। শুরু হয়ে গেল ক্যা 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 ক্যা। থাম না বলি না, যেই নতুন লোক দেখেছে অমনি শুরু হয়ে গেল পিছনে লাগা। এই যে তুমি থাকবে তো? থাকতে বলেছে ওরা তোমায়? এই মলিনার জন্য মহারাজের ওকে কি অপমানটাই না করলো। যত দোষ নন্দ ঘোষ। এই থাম তো তুই। শোনো, তুমি এসব নিয়ে ভেবো না। এই যা তো, যে যার কাজে যা। ভাবতে তো আমাকে হবেই। এখন এই সিনটা থেকে যদি অনিরুদ্ধকে ফোন করি তাহলে ধরা পড়ে যেতে পারে, সমস্ত প্ল্যান ভেস্তে যেতে পারে। রাতের দিকে সিনটা বদলে অনিরুদ্ধকে ফোন করতে হবে। আমি যে এখানে ঠিকভাবে পৌঁছেছি এটা যদি না জানাতে পারি তাহলে তোরা খুব চিন্তায় থাকবে। আর মায়ের খবরটাও তো নেওয়া দরকার। কি যে করি। মায়ের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হচ্ছে না, আমার সেফ আছে কি নেই তাও তো জানতে পারছি না। সবাই তো জানে যে খাম্মা গ্রামের বাড়িতে, ওখানে তো এমনিতেও নেটওয়ার্ক থাকে না, তাই না? হ্যাঁ, উফ, ওরা আবার এখানে কেন আসতে গেল? কেউ দেখে ফেলে তো সন্দেহ করবে। সবাই তো বুঝে যাবে ওরা আমাদের বাড়ির লোক, কারণ মুন্নি ওদের সঙ্গে আছে। নিশ্চয়ই মেজি দাদার মেয়ে হিসেবে এখানকার সবাই ওকে চেনে। ওই তো মা। কৃষ্ণা, আসতে, তুই কি বোকা নাকি? চল। যাক, তাহলে আপনি সেফ আছেন, আপনার খবর পাচ্ছিলাম না বলে আমাদের কত চিন্তা হচ্ছিল বলুন তো। অনিরুদ্ধ, তোমরা সবাই এখানে কেন এসেছো? মা, আমরা তো আপনাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আপনি তো নতুন নাম্বারটা দেবেন বলেছিলেন, ওটাও দেননি। অনিরুদ্ধ, সেসব পরে হবে। এখন মা, দিদিভাই আমাদের সঙ্গেই আছে। দিদিভাই বলেছে মেজো জেঠু যা যা করেছে সব ভুল। মা, এই কাজেও আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ কাম্মা, আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি যাতে কেউ ওদেরকে কিছু বলতে না পারে। মানে সত্যি, এই যে তুমি ঠিকঠাক পথ বেছে নিতে শিখেছো, এটা দেখেই বুঝতে পারছি সত্যি তুমি তোমার পাপার শিক্ষায় বড় হয়েছো। আমাদের মনে ছেলে মানুষই করতে পারে, কিন্তু অন্যায় করতে পারে না। সত্যি
তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। জানি কাম্মা, কাম্মা আমি অনেক অন্যায় করেছি, কিন্তু অশোক চৌধুরীর মেয়ে হিসাবে ওনার পাপের প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে। সত্যি দেখতে দেখতে তোরা সত্যি অনেক বড় হয়ে গেছিস। অনুরোধ বাবা, বলছি শোনো, এবার তুমি ওদেরকে নিয়ে বাড়ি যাও কেমন? এবার এখানে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মা, আপনি আমাদের ফোন কেন রিসিভ করছেন না? আপনি নতুন নাম্বারটা আমাদের দিয়ে দিন, তারপর আমরা চলে যাব। সেটা সম্ভব না অনিরুদ্ধ, আমার কাছে যে ফোন আছে সেটা এরা ধরে ফেলেছে। মাম, এ তুমি কি বলছো? তারপর কি হয়েছে? তারপর আর কি, ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি বলে অনেক কষ্টে ম্যানেজ করেছি। এই কৃষ্ণা, তুই ফোনটা এনেছিস না তোর? হ্যাঁ আছে তো, দেটা আমাকে দে না। আর এই ফোনটা আমি আমার কাছে রাখছি। হ্যাঁ মা, সেটাই ভালো। এই ফোনটা সেফলি রাখবেন যাতে আমরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারি। বলছি অনিরুদ্ধ, তোমাদের ঠাম্মির শরীর এখন কেমন আছে? মানে ডাক্তার কি ডাকতে হয়েছিল? আর কাম্মা, ঠাম্মি হসপিটালে। কি? মা শোনো না, ডক্টর বলেছে ঠাম্মির অবস্থা খুব খারাপ, যে কোনো সময় কোমায় চলে যেতে পারে। মা, ডক্টর বলেছেন আরো কিছু টেস্টের পর বোঝা যাবে বিষয়টা কি। বড় জেঠু, মেজে জেঠু তুমি বাড়িতে ছিলে না বলে অনেক প্রশ্ন তুলেছে। বলেছে ঠাম্মির শরীরের এরকম অবস্থার জন্য তুমি দায়ী মা। কৃষ্ণা, তুই তো জানিস ওরা এরকম কথাবার্তা কেন বলছে। আর বাবা নিজেই ভয় আছে কাম্মা বাবার কীর্তি ধরে ফেলবে। কিন্তু মায়ের অবস্থা হঠাৎ করে কি করে এরকম হয়ে গেল? মা, ঠাম্মির যা বয়স তাতে হার্টের কোনো অসুখ হওয়া একদমই অস্বাভাবিক নয়। এর জন্য আপনি কোনোভাবেই নিজেকে দায়ী ভাববেন না। ওদের সঙ্গে কি কথা বলছিলে এতক্ষণ? ওরা আমাকে ওই ডেকে জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে এসেছি, কবে এসেছি। এই আচ্ছা, এতক্ষণ শুধু এই কথা বলছিলে? চালাকি পেয়েছো না? না গো মা, না। এতদিন পর এত ভালো খাবার খেলাম, সেই গল্প একটু করছিলাম। তো তারপর ওরা বললো ওরা নাকি অশোকানন্দ মহারাজের বাড়ির লোক। তা গো, মহারাজ নাকি গৃহী সন্ন্যাসী, বাড়িতেই থাকে, তাই নাকি? ওরা আর কিছু বলছিল? না গো, আর কিচ্ছু বলেনি। তুমি মিথ্যে কথা বলছো, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। তোমরা আমায় খেতে দিচ্ছ মা, পড়তে দিচ্ছ, তোমাদের কি আর মিথ্যে কথা বলতে পারি বলো তো? বিশ্বাস করো মা, আমি মিথ্যে বলিনি। একদম চুপ, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। তোমার একটা কথাও আমি বিশ্বাস করছি না। সকাল থেকে তুমি অনেক রং দেখাচ্ছ না, খালি এদিক ওদিক ঘুরঘুর করা না। আমি আগে অশোকানন্দ মহারাজকে ফোন করে সব বলবো, তারপর তুমি যাবে। বিশ্বাস করো, আমি কোথায় যাব? দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও। বারবার ফোন কেন করে কে জানে, একটা কাজ সামলাতে পারে না এরা। হ্যালো, আবার কি হলো? গুরুদেব, একটু আগে আপনার মেয়ে এসেছিল আশ্রমে, আর ওনার সঙ্গে দুজন ছেলে মেয়েও ছিল। কি? মুন্নি আশ্রমে গেছে কেন? তা তো জানি না গুরুদেব। নিজের পিতার আশ্রমে কেন এসেছেন তা তো জিজ্ঞাসা করতে পারি না, তাই না? জিজ্ঞেস করতে পারো না যখন ফোনটা কেন করেছো? হ্যাঁ, আসলে ওনারা এসে ওই বুড়িটার সঙ্গে কথা বলছিল দেখলাম, তাই আপনাকে ফোন করেছি। কোন বুড়ি? যে বুড়িটা আজই এখানে এসেছে, যার কাছে মোবাইল পাওয়া গেছে, সেই বুড়িটার সঙ্গে কথা বলছিল গুরুদেব।
আচ্ছা, মুন্নি হঠাৎ আশ্রমে কেন গেল? আমাকে তো বলেনি আশ্রমে যাবে। আর কাদের সঙ্গেই বা গেল? গিয়ে আবার ওই বুড়িটার সঙ্গে কথা বলছে, যাকে আমরা সন্দেহ করছিলাম। ব্যাপারটা কি? এটা নিয়ে কি করব গুরুদেব? বুড়িটা কোথায়? আমার সামনেই আছে গুরুদেব, আমি আটকে রেখেছি। ভালো করেছো, ওকে আটকে রাখো। আমার মনে হচ্ছে না হালচাল সুবিধের। গুরুদেব, আমি ওদের একটা ভিডিও করেছি, আপনাকে আমি ভিডিওটা পাঠাচ্ছি। ভিডিওটা দেখে বলুন তো আপনি যার কথা বলছিলেন তিনি কিনা। এই রে, ইনি আবার ভিডিও করেছেন নাকি? মেজদি দাদা যদি এই ভিডিওটা কোনোভাবে দেখে ফেলে, তাহলে তো উনি আমাকে নিশ্চয়ই চিনে ফেলবেন। ঠিক আছে, তুমি ফোনটা রেখে ইমিডিয়েটলি ভিডিওটা পাঠাও আমাকে, আমি দেখে তোমার ফোন করছি। এক্ষুনি পাঠাচ্ছি গুরুদেব। এ তো কৃষ্ণা আর অনিরুদ্ধ। ওদের নিয়ে মুন্নি হঠাৎ আশ্রমে গেছে কেন? আর ওই মহিলাকে দেখে তো বুড়ি বলেই মনে হচ্ছে। কেসটা তো বুঝতে পারছি না। বলে দিয়েছি অশোকানন্দ মহারাজকে, ভিডিও পাঠিয়েছি তোমার। এবার উনি বলে দিলেই তোমাকে চোরা কুঠুরিতে বন্দি করে রাখা হবে, তখন বুঝবে মজা। বিশ্বাস করো মা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি গো। দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও, কোথাও পালাবে না। বাবা, আমায় উত্তর দাও। তার মানে সত্যি তুমি শিবাকে বন্দি করে রেখেছিলে, কিন্তু কেন? কে শিবা? শিবার ব্যাপারে তোরা তো জানতে চাইছিস কেন? তোদের এত ইন্টারেস্ট কিসের? একটা ঠক জোচ্চোর বস্তির ছেলে। বাবা, সে শিবা যাই হোক, তোমার ওকে আটকে রাখার কোনো অধিকার নেই। আর তাছাড়া শিবার জন্য আমার বাবা গতবারে বেঁচে ফিরেছে। ও তো আমাদের বাড়ির কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি এরকমটা কেন করছো ওর সাথে? এই দেখ, হাঁটুর বয়সী মেয়েদের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। আর মুন্নি, তোকে একটা কথা আমি শেষবারের মতন বলে দিচ্ছি, ভুল করে যদি এদের পাল্লায় পড়ে আমার বিরুদ্ধে চক্রান্তে জড়িয়েছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। জানো তো বাবা, ঠাম্মি মাঝে মাঝেই একটা কথা বলে, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। আর তুমি আমার জীবনে কি করেছো বাবা, যে তুমি আজকে আমাকে শাসন করতে আসছো? মুন্নি, দিদি ভাই, তুমি সব কি বলছো? মেজু তো তোমার বাবা। দাঁড়া কৃষ্ণ, বাবা বলেই তো জিজ্ঞেস করছি। বাবা, তুমি আমার জীবনে কি করেছো যে আজকে আমি তোমার কথা শুনে চলবো? অনেক বড় বড় কথা বলছিস, তাই না? আজকে তুই এই প্রশ্নগুলো করছিস কর, কিন্তু তুই কিন্তু কিচ্ছু জানিস না। এই ঘটনার সূত্রপাত তোর জন্মের অনেক আগে। দীর্ঘদিন এই বাড়িতে আমাকে বঞ্চিত করা হয়েছে, কিচ্ছু জানিস না তুই। যদি তর্কের খাতিরে ধরেও নিলাম তোমার সঙ্গে অন্যায় করা হয়েছিল,
তাও তুমি পাপা আর কাম্মার ক্ষতি করাটা জাস্টিফাই করতে পারবে বাবা? দেখ মুন্নি, কথায় কথায় নিখিলকে পাপা বলবি না। ও তোর পাপা হয় না, নিজের বাবা হয় না। তোর বাবা আমি, একদম বাবা বলবি না ওকে। কিন্তু আমার পাপা তো সেটা আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি বাবা। ছোটবেলা থেকে আমার জন্য কি করেছো তুমি বাবা? আমার জন্মের আগে এমন একটা ক্রাইম কমিট করলে যে কারেকশনাল হোমে গিয়ে বসে থাকলে। একবারও ভাবলে না যে বাচ্চাটা জন্মাবে তার পরিচয় কি হবে? কিন্তু আমার পাপা কিন্তু আমাকে কোনোদিনও পরিচয়হীন হতে দেয়নি। ছোটবেলা থেকে আমাকে আগলে বড় করেছে। কিন্তু তুমি আমার জন্য কি করেছো? আমি তোমার মেয়ে হতে পারি, কিন্তু বাবা বলতে আমি একমাত্র আমার পাপাকেই বুঝি। নিখিল চৌধুরী আমার আসল পাপা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ। নিখিল চৌধুরী আমার আসল পাপা। আর আমার পাপার যে ক্ষতি করতে চাইবে, সে আমার যত আপনই হোক না কেন, আমি তাকে শেষও করে দিতে পারি। তাই এখনো বলছি বাবা, কাম্মা আর শিবা কোথায় আছে, যদি নিজের ভালো চাও তাহলে আমাদের বলে দাও। আমি জাস্ট ভাবতে পারছি না মুন্নি, তুই আমার মেয়ে হয়ে সে আমার বসে চলে গেলি, ও তোকে বশ করে নিল। আমি জাস্ট ভাবতে পারছি না তুই নিজের বাবাকে এই কথাগুলো বলছিস। ও তোর উপর কি জাদু করলো বলতো? কোনো জাদু করেনি বাবা, ভালোবেসেছে। কাম্মা তো বেশি দিন হয়নি এই বাড়িতে এসেছে, কিন্তু কাম্মা জবে থেকে এসেছে আমাকে ভালোবেসেছে, আমাকে আগলে রেখেছে। তুমিও তো অনেকদিন হলো বাবা এই বাড়িতে এসেছো, কই কোনোদিন তো আমাকে মেয়ে বলে কাছে টেনে নিতে চাওনি, কোনোদিন তো আমার খেয়াল রাখার চেষ্টা করনি বাবা। মুন্নি, তোর জন্মের আগে থেকে আমি এদের চিনি। এসব ভালোবাসা কিচ্ছু না। এদের আসল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসার নাটক করে, ভালোবাসার জালে তোকে জড়িয়ে সবকিছু থেকে বঞ্চিত করা। মেজো এঠু, আমি কিন্তু অনেক কিছুই বলতে পারি যেগুলো আমি বলছি না, তুমি আমার গুরুজন হও বলে। আমার বাবা মার সম্পর্কের একটাও খারাপ কথা বললে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার কে হও। চুপ, একদম চুপ। ছোট ছোটর মতন থাকো, বড় বড় কথা বলবে না। মুন্নি, তুই যে এত পাপা পাপা করিস, তোকে বলেছে পাপা কোথায় আছে? হ্যাঁ, সেটাও তো বলার প্রয়োজন মনে করেনি। পাপাকে এই বাড়ির শত্রুর হাত থেকে বাঁচাতে একটা সেফ জায়গায় রাখা হয়েছে বাবা। আর এখন আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি সে বাড়ির শত্রুটা আসলে কে হতে পারে। কি রে বল, দেখলি বড় ভাই? সিসিটিভি ফুটেজে না পাওয়া গেলেও মা আশ্রমেই গেছিল, আর এই সত্যিটা বদলে যাবে না। শিবা, তুমি চলে এসেছো? কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো তো? আর মা, মা কোথায়? আরে বলো না মা কোথায়? এলেন আমাদের সুরির সাক্ষী মাতাল। বড় ভাই, ওকে জিজ্ঞেস করতো এতদিন কোন অপকর্ম করতে বাড়ির বাইরে ছিল। শিবা, নিজের মুখেই সবাইকে তুমি সত্যিটা বলো। চল। এক মিনিট দাঁড়া কৃষ্ণা, এই আলোচনাটা বন্ধ করে দিয়ে শিবার এতদিনের ওয়ারঅ্যাবাউটস নিয়ে মাথা কামাতে হবে না। মুন্নি একটা সিরিয়াস অভিযোগ এনেছে, আর সেটা আমাকে শুনতে হবে। তুমি এরকম মাথা গরম কেন করছো বলো তো? একটু শান্ত হও না। এটা শান্ত থাকার সময় নয় পাপিয়া। মুন্নি শ্যামার পাল্লায় পড়ে যা খুশি তাই অশোককে বলে যাবে, সেটা আমি সহ্য করব না। আর শিবা, তুমি তো এই বাড়িতে থাকতে এসছো, তাহলে বাড়ির লোকজনকে না বলে তুমি কোথায় যাও?
আমি এতটা অবিবেচক নই বড় জেঠু। আমি বাড়ির থেকে কোথাও গেলে আমি সবাইকে জানিয়েই যাব। এক্ষেত্রে আমি আপনাদেরকে জানানোর সুযোগ পাইনি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর গল্প ফেঁদেছ। মানে তুমি বলতে চাইছো এই ধীরে বয়সে তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, হ্যাঁ, আটকে রেখেছিল? এসব ছেলে ভোলানো গল্প এখানে দিও না। তুমি নাকি আবার শিবা গুন্ডা? মেজে জেঠু, এই শব্দটা তো আমি একবারও ব্যবহার করিনি, আপনিই তো প্রথম ব্যবহার করলেন। কারণ আপনি ভালো করেই জানেন যে আপনি আমাকে কিডন্যাপ করেছিলেন। জেঠুর লোকেরা আশ্রমে আমাকে আটকে রেখেছিল, আর মা ওখানে ছদ্মবেশে গেছিল আমাকে আনতে। কি বলছিস শিবা, এটা সত্যি? হ্যাঁ বড় মা, আমি মা বৃদ্ধার ছদ্মবেশে ওখানে গিয়েছিল আমাকে খুঁজতে। বিশ্বাস না হলে তোমরা মায়ের ড্রাইভারকে জিজ্ঞাসা করতে পারো, সেও এক কথাই বলবে। একদমই তাই, আমরা তো ওই অবস্থায় কাম্মার সঙ্গে আশ্রমে দেখাও করে এসেছি। আর দিদি ভাই, সেই কথাগুলো সবাইকে বিশ্বাস করানোর জন্য তো মেজো জেঠুর বাকি কুকীর্তিগুলো ফাঁস করতে হবে, তাই না? সেই আরো কয়েকটা মন গড়া গল্প না বললেই নয়। একে আমাদের এ বাড়িতে থাকতে দেওয়াই ভুল হয়েছে, প্রথম দিনই বের করে দেওয়া উচিত ছিল। সে তো আপনি অনেক চেষ্টা করেছেন আপনার সব গোপন কথাগুলো জানি বলে, কিন্তু পারেননি। মানে কি গোপন কথা? এক মিনিট মিশো দাদু, মা কেন ফিরলো না সেটা আগে জানতে দাও। শিবা, তুমি একা কেন ফিরে এলে? মা এলো না তো? মা কোথায় বলো? মা একদম ঠিক জায়গায় আছে বোন। ঠাম্মির ব্যাপারটা শুনে মা একটু চিন্তাতেই আছে। এই যা। আচ্ছা শিবাব, মেজো একটু খবর পেয়েছে তোমাকে আর মাকে আশ্রম থেকে কেউ গাড়ি করে তুলে নিয়ে গিয়েছিল। সে কে? মা এদিকটা এসো, এদিকটা এসো। শিবা, কোথায় যাবো এখন? চারিদিকে লোক আমাদের খুঁজছে, ধরা পড়ে গেলে আমরা বাঁচবো না কেউ। মা! কি হলো শিবাব, বলো। সেই লোকটাকে এখনই আমি বলতে পারবো না বোন, ঠিক সময় হলে তখনই বলবো। কিন্তু তার আগে এই কথাগুলো আমি সত্যি বলছি কিনা তার প্রমাণ দিতে চাই। মেজো জেঠুর কথা, মেজো জেঠুর লোকেরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, আর তার প্রমাণ হলো এই হাতের দাগগুলো। জেঠুমণিকে দিয়ে কাম্পার সই নকল করানোর পরেও তুমি এত কথা কি করে বলছো আমি বুঝতে পারছি না বাবা। জেল থেকে ফিরে এসে এবার জেঠুমণিকেও সঙ্গে নিয়ে যেতে চাও? দিদি ভাই, বাদ দাও না এসব কথা, কেন এরকম করছো? দেখো বড় জেঠুমণিও তো অস্বস্তি বোধ করছে, তাই না?
কৃষ্ণা, আমার জেঠুমণিকে আমি ছোটবেলা থেকে চিনি, আর আমার বিশ্বাস আমার জেঠুমণি এরকম কাজ করতে পারে না। আর কার উস্কানিতে এসে জেঠুমণি এই কাজটা করছে সেটা আর আমার বুঝতে বাকি নেই। বাবা জানো তো, তুমি যখন আমাকে কিছু শেখাতে আসো আমার লজ্জা করে। দিদিভাই এসব কি বলছো তুমি? চুপ করো না। ও বড় মা, তুমি রাখি নিয়ে কি যেন একটা ভাবছিলে। কি বলি বলতো, বাড়ির পরিবেশ এখন যা হয়ে থাকে সব সময়, তাতে এটা তো আর এমনি এমনি হয়নি বড় বৌদি। দেখতে পাচ্ছ না শ্যামা কি করেছে আমার মেয়েটার? পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে, আমার এগেন্স্টে পুরো ভরকে দিয়েছে, মাথায় বিষ ঢেলে দিয়েছে। আমাকে আর সহ্যই করতে পারছি না মনে হয়। ভুল বলছো বাবা, প্রথম দিন থেকেই কিন্তু আমি তোমাকে খুব আপন করে নিয়েছিলাম। তোমাদের দুজনকে আমার জীবনে পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি, কিন্তু তারপরে তুমি যা যা করেছো তারপর থেকে তোমাকে বাবা হিসেবে সম্মান করতে আমি পারছি না। মুন্নি, আমার মাঝে মধ্যে ইচ্ছে করছে না একটা চড়ে তোর গাল লাল করে দিই। চিৎকার করো না বাবা, আর গায়ে হাত তোলার চেষ্টাও করো না। আমি দিশা চৌধুরীর মেয়ে, আর এই সইজালের ব্যাপারটাই ধরো না। কে চায় নিজের বাবাকে একজন সইজালকারী হিসেবে দেখতে? এনিওয়েজ জেম্মা, আমার না আর এখানে দাঁড়িয়ে কথা বাড়াতে ভালো লাগছে না। রাখির অনুষ্ঠানেই বাড়িতে হবে ব্যাস, আর কাম্মাও নিশ্চয়ই ততদিনে ফিরে আসবে। দাদান থাকতে ঠিক যেমন করে আনন্দ হতো সেরকম ভাবেই করা হবে। বড় মা, হাতে তো কটা দিন সময় আছে বলো, ততদিনে ঠাম্মিও নিশ্চয়ই ফিরে আসবে। কৃষ্ণা, ওপরে তো শিবা আছে, চল আমরা সব প্ল্যানটা ডিসকাস করে নিই। হ্যাঁ হ্যাঁ, আসি জেম্মা, চল। দেখো শোনো, এতদিন তো তোমাকে সবাই একজন সৎ মানুষ বলেই জেনে এসেছে, তুমি এটা কি করলে বলো তো? দয়া করে না ওই জাল সই করা এগ্রিমেন্টটা ওটা পার্টিকে দিও না। যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তখন ছেলে মেয়েগুলোর সামনে তুমি কি মুখে দাঁড়াবে সেটা ভেবেছো একবারও? পাপিয়া, শোন না বর্ধ ভাই, বলছি তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে অশোক? তুই দেখতে পাচ্ছিস না ওদের সামনে আমার কি ইমেজ হয়েছে? বর্ধা ভাই শোন না, আমি তো বলছি কিচ্ছু হবে না, আমি আছি তো। আর তুই করতিসটা কি? শ্যামা তো ড্যাং ড্যাং করে সই না দিয়ে চলে গেল, তোর কিছু করার ছিল? কিছুই তো করার ছিল না। না অশোক, নিখিল যখন শ্যামাকে দায়িত্ব দিয়েছে সেটা বুঝেই দিয়েছে। আমরা শ্যামাকে বড্ড বেশি অবহেলা করে ফেলেছি, আমি বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। বর্ধা ভাই, তোকে তো আমি আগেই বলেছি, এক যুদ্ধ আর প্রেমে অত ন্যায় নীতি দেখলে হয় না। না রে অশোক, আমার মন মানতে চাইছে না, আমাকে জোর করিস না, আমাকে একটু ভাবতে দে। আমার কাছে কোনো প্রমাণ নেই আমার এগেনস্টে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এদিকে শিবাকে বাড়িতে পাঠিয়ে সবার সামনে আমাকে অপদস্থ করলে, নিজেও আমার খবর রাখছো, শিবাকে দিয়েও খবর রাখাচ্ছ। এসব করে কোনো লাভ আছে শ্যামা? একটা প্রপার প্ল্যানিং করতে হবে তো নাকি? মেজ দাদা, আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় আমার প্ল্যানিং এর ব্যাপারে আপনার না ভেবে বরং নিজের ব্যাপারে একটু বেশি ভাবা দরকার। শ্যামা চড়ছো কেন?
চোটও না। আচ্ছা এসব কথা থাক, তোমাকে যেটা বলার জন্য এখানে ডেকেছি সেটা বলে। ও আচ্ছা আচ্ছা, আপনার এর পরেও আমাকে আরো কিছু বলার আছে? অবশ্যই বলার আছে তো। এই দেখো, তুমি যখন ওই যুদ্ধন্দেহী মোডে শিবাকে খোঁজার অপারেশন চালাচ্ছিলে, তখন আমি আসল খবরটা জোগাড় করে ফেলেছি। আসল খবর? কি আসল খবর জোগাড় করেছে? হ্যাঁ শ্যামা, আমি আসলে তোমার আসল ছেলের খবর জেনে গেছি। মানে বেনারসে কে ওকে চুরি করেছিল, কোথায় রেখেছিল, সব খবর পেয়ে গেছি। এমনকি এটাও জানি সে এখন কোথায় আছে। তোমাদের ছেলে এখন কি করছে, কোথায় আছে, সেটাই পৃথিবীতে একমাত্র আমিই জানি। না, আপনি মিথ্যে বলছেন, প্রত্যেকটা কথা আপনি মিথ্যে বলছেন। আমার ছেলে কোথায় আছে সেটা আপনি কি করে জানবেন? আপনার জানার তো কথা না। আপনি আমাকে যতই বলুন না কেন মেজদি দাদা, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। দেখো শ্যামা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি আমাকে বিশ্বাস করো কি না করো, তাতে কি সত্যিটা বদলে যাবে নাকি? বদলাবে না তো, একই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন আমার ছেলে কোথায় আছে, বলুন। দেখো, এই গোটা পৃথিবীতে একমাত্র একটাই মানুষ আছে যে জানে তোমার ছেলে কোথায় আছে, আর সে চাইলে এক মুহূর্তে তোমার ছেলেকে তোমার সামনে আনতে পারে। আর সেই মানুষটা হলো আমি, অশোক চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো আমি এটা কেন করব? দেখো, তুমি আমার এগেইনস্টে যদি কোনো স্টেপ না নাও, তাহলেই একমাত্র আমি সেই কাজটা করব। তুমি যদি আমার এগেইনস্টে কোনো স্টেপ নাও, কোনোদিনও নিজের ছেলেকে দেখতে পারবে না। বেশ, যদি তাই হয়ে থাকে তাহলে তো আপনাকে জেলে পাঠাতেই হবে, কারণ একমাত্র পুলিশই আপনার পেট থেকে সমস্ত কথা বার করতে পারবে। জেল? জেলের কতটুকু জানো তুমি শ্যামা? শোনো, আমি মরে যাব, তাও তোমার ছেলের খোঁজ তোমায় দেব না। বাই দ্য ওয়ে, তোমার একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। তোমার ওই বেনারসের দিদি ছিল না, উনি কিন্তু সত্যি কথাই বলেছিলেন। হ্যাঁ, মানে তোমার ওই বাচ্চা চুরি হওয়ার ব্যাপারটা, উনি সত্যি তোমার বাচ্চা চুরি করেছিলেন। তবে উনি জানে না বাচ্চাটা এখন কোথায় আছে, সেটা শুধুমাত্র জানে এই অশোক চৌধুরী। আপনি আমার সঙ্গে এতটা খারাপ করতে পারেন না। মেজদা, আমার সন্তান কোথায় আছে বলুন। দেখুন, ওপরে কিন্তু ঈশ্বর আছে, আর আপনার এই প্রত্যেকটা পাপের হিসাব কিন্তু উনি রাখছে। আমার সঙ্গে এরকম করবেন না মেজদা, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন না মেজদা। এই তো এইবার পথে এসেছো। হ্যাঁ, মানে গলার ভয়েসটা কেমন একটা নরম নরম হয়ে গেল, তাই না? তুমি কিন্তু শ্যামা গায়িকা থেকে দিনে দিনে পলিটিশিয়ান হয়ে উঠছো। হ্যাঁ, আগে তো বলতে অশোক চৌধুরী তুমি একটা বদমাশ লোক, তুমি একটা খারাপ লোক। এখন হঠাৎ করে ছেলের কথা শুনতেই সুরটা কেন নরম হয়ে গেল না, কেমন একটা বদলে গেল না? অদ্ভুত ব্যাপার কিন্তু। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার সন্তান কোথায় আছে আপনি বলে দিন। আমি আপনার কাছে কিচ্ছু জানতে চাইবো না মেজদা, এরকম করবেন না, দয়া করে বলে দিন আমার সন্তান। অবশ্য আমি বা এত কেন ভাবছি, আপনি যে সত্যি কথাই বলছেন এটারও তো কোনো প্রমাণ পাইনি আমি।
পারে না এটা, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি আসলে তোমার আসল ছেলের খবর জেনে গেছি। মানে বেনারসে কেউ কে চুরি করেছিল, কোথায় রেখেছিল, সব খবর পেয়ে গেছি। এমনকি এটাও জানি সে এখন কোথায় আছে। ও আমার কাছে বন্দি, আমি ওকে আটকে রেখেছি। তোমার ছেলের গলাটা টুক করে যদি কেটে ফেলি, নিজের ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাবে তো আর? कलकत्ता से ट्रक आया था और उसी में सामा बिटिया मुझे मिली। तब उसका हालत बहुत नाजुक था और उसका पेट में बच्चा भी था। ওকে হাসপাতালে নিয়ে গেলাম তো দুটো জুড়োয়া বাচ্চা भी হলো, एक लड़का और एक लड़की। ছেলেটাকে তো আমি বেচে দিলাম। आपने उसे कहाँ बेचा? তার মানে মেজদাদা যা বলছে সবটা সত্যি? কৃষ্ণ, কৃষ্ণ আর কেউ না জানো, তুমি তো জানো আমি কোনোদিনও কোনো অন্যায় করিনি, কোনোদিনও আমি কারোর ক্ষতি করিনি। তাহলে কেন ঠাকুর, কেন তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে দূরে রাখলে বলো? আর আজ যখন আমি জানতে পারছি সত্যি আমার সন্তান কোথাও আছে, আমি তার কাছে যেতে পারছি, কেন কৃষ্ণ, কেন? আমি তো সারা জীবন শুধু আমি আমার পরিবারের সঙ্গে আনন্দে ভালোভাবে কাটাতে চেয়েছি, তাহলে কেন, কেন তুমি আমার পরীক্ষা নাও? কেন? আমি আর পারছি না কৃষ্ণ, আমি সত্যি এবার ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না পরীক্ষা দিতে, আর পারছি না। তুমি আমার একমাত্র ভরসা কৃষ্ণ, আমাকে তুমি বলে দাও কোথায় আছে আমার সন্তান, কোথায় খুঁজবো আমি আমার সন্তানকে? আমাকে বলে দাও কৃষ্ণ, আমাকে বলে দাও। মা, তুমি কাঁদছো? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কাছে কিছু লুকিও না, বলো আমার। না বাবা, কিচ্ছু হয়নি। মা, আমি জানি আমি তোমার নিজের সন্তান নই, কিন্তু তারপরেও তুমি ভালোবেসে তোমার কোলে আমায় টেনে নিয়েছো, তোমার মনে আমায় জায়গা দিয়েছো মা, আমায় মা বলে ডাকতে দিয়েছো। শুধুমাত্র আমার প্রাণ বাঁচানোর জন্য তুমি তোমার নিজের প্রাণের ঝুঁকি নিয়েছো। একজন মা আর সন্তানের সম্পর্কের যে জোর থাকে সেটা তুমিই তৈরি করেছো মা। শিবা, শিবা তুই আমার ছেলে, আমার ছেলে তুই। কেন কাঁদছো মা? আমাকে বলো না। তোমার চোখের জল যে আমার কাছে খুব দামি, এইভাবে আমি বয়ে যেতে দিতে পারবো না। তোমার এই ছেলে বেঁচে থাকতে তোমার চোখ থেকে জল পড়তে দেবে না মা। বড়দাদা, আপনি দেখবেন মা আমাদের সবার মাঝখানে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
বাজে কথা কেন বলছো শ্যামা? বাড়ির পরিবেশটা যা করে রেখেছো, মা এখানে কখনো সুস্থ থাকতে পারে? মেজদাদা, কি করছেনটা কি আপনি? মায়ের শরীরটা ভালো না, আর এই অবস্থায় এই কথাগুলো কি না বললেই না? মা শোন, মা তুমি এখনো জলটা খাওনি কেন? আপনি মায়ের সঙ্গে আবার এইভাবে কথা বলছেন? মেজেটু, শুধরে যান। এক্ষুনি যদি আমি সবার সামনে বলে দিই যে আপনি দাদানের সাথে কি করেছেন, তাহলে কি সেটা ভালো হবে? আর ঠাম্মিও সবে এসছে। ও আর হ্যাঁ, মেয়ে পাচারের ভিডিওটা কিন্তু এখনো আছে আমার কাছে। তুমি ঘরে গিয়ে বরং জল খেও। বড়দিদি শোনো না, বলছি আমি মাকে ঘরে পৌঁছে দিয়ে এসে তারপর বরং রাখিতে কি কি মেনু হবে তোমাকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আর মা কি কি খাবে সেটাও আমাকে বলে দিও, কেমন? আচ্ছা বেশ। ও বড়দিদি, ডোডো রাখের দিন আসবে না? হ্যাঁ। এই কথাটা তো মাকে বলাই হয়নি, মা তো জানেই না। সত্যি বলছিস? আমার দাদু ভাইরা আসছে? হ্যাঁ গো। মা দাদু ভাইরা না, শুধু তোমার ডোডো আসছে। মা তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দেখো সামনে ডোডো আসছে, ওকে আশীর্বাদ করতে হবে, কত কাজ আছে বলো তো। আমার আবার কাজ? আমি এখন খরচার খাতায়। মা তুমি কেন এসব কথা বলছো বলো তো? ভালো লাগে না এসব কথা শুনতে। মা শুধু তোমার এক নাতির বিয়ে দেখলে হবে? বাকি নাতি নাতনিরা তাদের সংসার তো নিজে হাতে গুছিয়ে দিতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে না তার জন্য? আর বড়দাদা, এবার কিন্তু ডোডো ফিরলে ডোডোর বিয়ের কথা বলতে হবে। এই কথা তো আমি কতদিন ধরে বলছি। আমার ছোট ভাই শ্বশুর মশাই হয়ে গেল, আর আমার ছেলেদের বিয়ে হলো না, এটা কি ঠিক? এবার এলে আমি ওর সাথে এই নিয়ে কথা বলবো, দেখি আমাকে কেমন আটকায়। কৃষ্ণা, মা একটু ঠাম্মিকে ধর, ঘরে দিয়ে আসি। বড়দিদি মাকে আমি ঘরে দিয়ে আসছি। মা সাবধানে আস্তে আস্তে সাবধানে, আমাকে ধরো মা। দেখে যাও। ঠিক আছে, আস্তে আস্তে মা, আস্তে দেখি হাতটা সাবধানে 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 ধরুন, দেখি ধরুন। যাক বাবা, মা ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে, আর বাড়িটা খালি খালি লাগবে না বলো? শ্যামা মাঝে মাঝে এত ভালো সারপ্রাইজ দেয় না। যাকে আমার অনেক কাজ পড়ে আছে, ওই লিস্টগুলো মেলাতে হবে, বুঝলি? আয় আমার সাথে। বড়দা ভাই বস। বলছি, শ্যামা সাইন করার ব্যাপারে কিছু বললো তোকে? না না, তেমন কিছু বলেনি, তবে বলেছে যে সই নিয়ে সমস্যা হলেও সই করে দেবে, কিন্তু সই করার আগে ও নিখিলকে জিজ্ঞেস করে সই করবে। আরে এইভাবে হবে না, চাপ দিতে হবে তো। হ্যাঁ, কি করে চাপ দিই বলতো? একবার তো বলেছি। আরে এইভাবে বললে হবে? চাপ তো দিতেই হবে। দেখ কত বড় একটা অর্ডার পেয়েছি আমরা, এইভাবে সিলি মিস্টেক করলে চলবে না তো। ব্যাপারটা বোঝ তুই, এই অর্ডারটা যদি আমরা সাকসেসফুলি ডেলিভার করতে পারি, তাহলে আরো কত অর্ডার পাবো। সুস্বাদু মশলা ইন্টারন্যাশনাল মার্কেটে কত নাম হবে, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? ওকে সই করতে হবে বর্তা ভাই। আর দেখ,
ডোডো আর তাতান তো বিদেশে সেটেল করছে, মানে ওরা যদি চায় বিদেশ থেকেও ব্যবসাটা চালাতে পারে। বুঝতে পারছিস কত বড় একটা অপরচুনিটি, ভেবে দেখ। হ্যাঁ আমি না কালকে আবার চেষ্টা করব, ও যদি সইটা করে দেয়। হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক। এতভাবে চাপ দিলাম, ছেলের ক্ষতি করার ভয় দেখালাম, তাও হার মানল না শ্যামা। মেনে নেওয়া তো দূরের কথা, একবার ছেলের প্রাণ ভিক্ষেও চাইল না। আমি শিওর শ্যামা আবার কোনো গেম প্ল্যান করছে। মাকে বাড়িতে আনা, রাখি হয়েছে ওই এসবের মধ্যেও তলায় তলায় কোনো একটা খেলা খেলছে শ্যামা। যাই খেলুক না কেন, আমি ওকে অন্য অস্ত্রে বধ করব, সন্তানের সেন্টিমেন্টে। এই অস্ত্রতেই ওকে আমি বধ করব।